নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। ভোটবঙ্গে আমরা দেখেছি ইতিমধ্যেই নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির যে শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এসে বিভিন্ন ইস্যুতে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। অবশ্যই সেখানে দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশকারী ইস্যুতেও কিন্তু তারা সরব হয়েছেন আমরা দেখেছি, এবং সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবারও বেশ কয়েকটি কেন্দ্রকে বেছে নিয়েছেন তার সভার জন্য। কোন কোন সেই অংশগুলোকে নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব, অবশ্যই আলোচনায় আসবো। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো, আমার এই চ্যানেল অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং একই সঙ্গে বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসা যাক আলোচনায়। যে কেন্দ্রগুলির কথা বলবো, আজ আলোচনা করব, সেই কেন্দ্রগুলির মধ্যে একাধিক কেন্দ্র রয়েছে যেগুলো আমি আগেই আলোচনা করেছি। বাঁকুড়া, পুরুলিয়া এবং একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই যে পুরো অংশ তা কিন্তু আমি আগেই আলোচনা করে ফেলেছি। তবে এখানে ঝাড়গ্রামের যে অংশটি, সেই অংশটি কিন্তু বাদ দিয়েছে। অবশ্যই সেই আলোচনা তো করবোই আজকে। পাশাপাশি প্রথমেই যে কেন্দ্রটি আসবো তা হলো বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্র। এই কেন্দ্রে কিন্তু সভা প্রধানমন্ত্রী। এই যে বড়জোড়া কেন্দ্রটি, সেখানে ৩,২৬৯ ভোটে তৃণমূল কংগ্রেস ২০২১ নির্বাচনে জয়ী হয়েছিল, এবং এই কেন্দ্রটিতেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি কিন্তু বাজিমাত করেছিল। এই কেন্দ্রে ১৪,০৩৮ ভোটে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে এগিয়েছিল। আর এই কেন্দ্রে এবারের যে নির্বাচনের আগে আমরা দেখেছি এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাদ গিয়েছে ২৮শে ফেব্রুয়ারির হিসেব অনুযায়ী ১৩,০১৭ জনের নাম। অবশ্যই বুঝতেই পারছেন সে কারণেই এই যে কেন্দ্র তা কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২১-এর পর যে ২০২৬-এর নির্বাচনের আগে যে লাস্ট নির্বাচন তা কিন্তু এই ২০২৪-এর লোকসভা নির্বাচন। আর সেখানেই আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি এই যে কেন্দ্র, সেখানে কিন্তু উল্লেখযোগ্য ফল করেছিল। সেখানেই প্রধানমন্ত্রীর সভা অবশ্যই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরবর্তী কেন্দ্র অর্থাৎ বলরামপুর, পুরুলিয়ার বলরামপুর এই কেন্দ্র, সেখানে আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি তারা মাত্র ২৭৩ ভোটে কিন্তু জয়লাভ করেছিল ২০২১-এর নির্বাচনে। ভুল শোনেননি, কিন্তু মাত্র ২৭৩টি আসনে তারা জয়লাভ করেছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনে। অত্যন্ত কম সেই ব্যবধান ছিল। তবে তার পরবর্তীতে ১১৫০, মাত্র ১১৫০ ভোটে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু জয়লাভ করেছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। বুঝতেই পারছেন বড়জোড়া আর বলরামপুর কোথায় আলাদা। এক জায়গায় তৃণমূল কংগ্রেস ২০২১-এ জয়ী হলেও পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি সেখানে বাজিমাত করে। আর আরো একটি জায়গায় দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি সেখানে খুব কম ব্যবধানে জয়ী হলেও পরবর্তীতে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে গিয়েছিল। এই কেন্দ্রে অর্থাৎ বলরামপুর কেন্দ্রটিতে ১৯,৫৩০ জনের নাম কিন্তু এবার এসআইআর এর কারণে বাদ গিয়েছে। পরবর্তী যে কেন্দ্র, সেই কেন্দ্র অর্থাৎ ঝাড়গ্রাম জেলার সেই কেন্দ্রগুলিতে চলে আসবো। ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু ৪টি কেন্দ্রের হিসাব আপনাদের সামনে ইতিমধ্যেই রাখতে চলেছি। এক্ষেত্রে ঝাড়গ্রামের কথা তো অবশ্যই বলবো, তার আগে আসবো নয়াগ্রাম কেন্দ্রটিতে। নয়াগ্রাম যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রটিতে আমরা দেখেছি ২০২১-এর নির্বাচনে ২২,৭৩৬ ভোটে জয়ের ব্যবধান ছিল তৃণমূল কংগ্রেসের। আর লোকসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেসে এগিয়ে ছিল ২৪,২৬৫ ভোট। আর এই কেন্দ্রে এবার বাদ গিয়েছে এসআইআর এর কারণে ১৪,৫৮৬ জনের নাম। পাশাপাশি পরবর্তী যে কেন্দ্র অর্থাৎ গোপীবল্লভপুর, এই যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রে কিন্তু লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস তারা এগিয়েছিল ২২,৩৬৯ ভোটে। আর গোপীবল্লভপুরে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এর থেকে মাত্র কিছুটা ভোটে সেই সময়ও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ২৩,৬০৪ ভোট। অর্থাৎ বুঝতেই পারছেন গোপীবল্লভপুর কেন্দ্রতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনও এবং লোকসভা নির্বাচনও দুই ক্ষেত্রেই পারফরমেন্সটা খুবই ভালো ছিল। আর গোপীবল্লভপুরে আমরা দেখেছি বাদ গিয়েছে এবার অর্থাৎ এসআইআর এর কারণে ১১,২৫৯ জনের নাম। পরবর্তী কেন্দ্রে চলে আসবো, হতাশ করবো না আপনাদের, ঝাড়গ্রামে চলে আসছি। ঝাড়গ্রাম যে কেন্দ্রটি রয়েছে, সেখানে আমরা দেখেছিলাম ২০২১-এ বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেখানে ৩৭,৯৯৬ ভোটে। আর এই কেন্দ্রে লোকসভাতেও কিন্তু তৃণমূল এগিয়েছিল। কত ভোটে জানেন? ১৪,১০১ ভোটে। আর এই কেন্দ্রে এবার বাদ গিয়েছে লোকসভা নির্বাচনের যে হিসাব বললাম যে
তৃণমূল কংগ্রেস এগিয়েছিল যত ভোটে তার থেকে কিন্তু বেশি পরিমাণ নাম এবার এসআইআর এর কারণে বাদ গিয়েছে। বুঝতেই পারছেন, সে কারণেই ভারতীয় জনতা পার্টি বারংবার বলছে যে এসআইআর এর একটা প্রভাব কিন্তু রয়েছে এবারের নির্বাচনে, প্রভাব পড়বে এবারের নির্বাচনে। শুধু বিজেপি নয়, রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এমনটাই মনে করছেন। ঝাড়গ্রাম যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এবার এসআইআর এর কারণে বাদ গিয়েছে 15,755 জনের নাম। যেমনটা জানাচ্ছিলাম, জয়ের ব্যবধান অর্থাৎ 2024-এর যে এগিয়ে থাকার যে ব্যবধান তার থেকে কিন্তু বেশ কিছুটা বেশি নাম বাদ গিয়েছে এবার এসআইআর এর কারণে এই ঝাড়গ্রাম কেন্দ্রটিতে। পরবর্তী অর্থাৎ বিনপুর যে কেন্দ্র, এই কেন্দ্রে আমরা দেখেছি 2021-এ 39,573 ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর লোকসভায়ও কিন্তু তৃণমূলই এগিয়েছিল 23,942 ভোটে। আর এই কেন্দ্রে এবার অর্থাৎ এসআইআর এর কারণে বাদ গিয়েছে 12,492 জনের নাম। অবশ্যই বুঝতেই পারছেন যে এই যে ঝাড়গ্রাম যে বেল্টের কথা আপনাদের জানালাম আজ, এই ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা একাধিপত্য রয়েছে। অবশ্যই 2026-এর নির্বাচনে এই একাধিপত্য তারা কতটা বজায় রাখতে পারে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং এসআইআর এর কারণে যত মানুষের নাম বাদ যাচ্ছে সেই সংখ্যাটা তৃণমূল কংগ্রেসের যে জয় গতবার আমরা দেখেছি একাধিক যে হিসেব আপনাদের সামনে রাখলাম তার থেকে পেরিয়েও গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে, এবং তার প্রভাব কতটা পড়বে ঝাড়গ্রামের ক্ষেত্রে আপনাদের কি মনে হয় অবশ্যই সে বিষয়ে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। তার পাশাপাশি অবশ্যই প্রথমেই আপনাদের কর্মী সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়ের যে মানুষজন তাদের কিন্তু একটা আধিপত্য রয়েছে মূলত এই জেলাগুলিতে, এবং ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু বারংবারই বলে যে আদিবাসী সম্প্রদায়ের পাশে তারা রয়েছে, কর্মী সম্প্রদায়ের পাশে তারা রয়েছে, এবং তারা এই ইস্যুতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে যে বিভিন্ন সময় নাকি তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে অবহেলা করেছেন, এবং সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে উদাহরণ, সেই উদাহরণ কিন্তু একেবারে সাম্প্রতিক একটি ইস্যু, এবং সেই ইস্যুতেও যে একটা সেই ইস্যু যে 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে তা কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। পাশাপাশি এই যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে ইস্যু, সেই ইস্যু সাধারণ মানুষকে কতটা ঠিক প্রভাবিত করে সেদিকেও কিন্তু নজর থাকবে। অন্যদিকে যদি তৃণমূল কংগ্রেসের দিকে আসে আপনাদের জানাবো যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই বলছেন যে এই যে ঝাড়গ্রামের যে হিসেব আপনাদের দিলাম সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই এগিয়ে থাকবে, জয় পাবে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি। যদিও তারা এই কথাও বলছে যে ভারতীয় জনতা পার্টির উপরে কিন্তু এই এসআইআর এই যে এত মানুষকে হয়রানি হতে হয়েছে তার একটা রেশ গিয়ে পড়বে, অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছে। অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে এত মানুষের নাম বাদ গিয়েছে সেই হিসাবটা 2026-এর নির্বাচনের ফলাফলকে কিন্তু অত্যন্ত মাত্রায় বা অত্যাধিক মাত্রায় একটা প্রভাবিত করতে পারে। অবশ্যই তার কি প্রভাব পড়ে সেটা তো সময়ই বলবে, চৌঠা মের দিকে, সে কারণে আমাদের নজর রাখতেই হবে। তবে আপনারা কি মনে করছেন যে এই যে প্রধানমন্ত্রী তিনি এসে বার্তা দিচ্ছেন, একাধিক কেন্দ্রে তিনি উল্লেখযোগ্য যে একাধিক ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসকে বিধিয়েছেন, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করছেন যে প্রত্যেকটি কেন্দ্রতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন প্রত্যেকটি কেন্দ্রে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ তাহলে ঠিক কার দিকে যাবে? মোদির দিকে যাবে নাকি দিদির কাছে যাবে বা দিদির দিকে যাবে? এই প্রশ্নটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটি প্রশ্ন। অবশ্যই সেই উত্তর তো আমরা পাবোই, তবে অপেক্ষা করতে হবে বেশ কয়েকদিন সেই উত্তর পাওয়ার জন্য। তবে এই সামগ্রিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের বর্ণনা আপনাদের দিয়েছি, তথ্য আপনাদের সামনে রেখেছি। অবশ্যই বিচার তো আপনারা বিচার করে কি বলছেন কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে। অবশ্যই আমি আলোচনা এখানে শেষ করছি। অবশ্যই আলোচনা শেষের আগে আপনাদের কাছে আরো একবার আমার বিনীত অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটিকে, আমার এই তথ্যনিষ্ঠ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং একই সঙ্গে বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, শুভরাত্রি।